জামাতের সঙ্গে আমরা নাই তো, আমি বললাম জামাতের সঙ্গে আমরা আছি নির্বাচনের জন্য। আমরা শুরুতেই বলেছি যেটা ভোট এক্সচেঞ্জ, একটা সেনাবাহিনী যেরকম হঠাৎ করে শীতকালে যুদ্ধ যেতে পারে না, তো আপনার এরকম একটা নির্বাচনের জন্য দীর্ঘদিন প্রস্তুতি নিতে হয়, মহড়া দিতে হয়, কমান্ডার ঠিক করতে হয়, অনেকগুলো ব্যাপার আছে ধরেন। এখন আমরা কিন্তু এই নির্বাচনে এমন একটা সময় সেটা আমাদের সামনে এসেছে, আমাদের কোনো চয়েস নাই। আমার মনে হয় তরুণদের এই রাজনৈতিক দলটি যেটা করছিল সেটা হচ্ছে সকল বৃহৎ দলেরই তারা সমালোচনা করছিল, যেসব জায়গাতে সমালোচনার জায়গা আছে। কিন্তু নির্বাচন কাছাকাছি এসে পড়ার পরে তাদের মধ্যেও এই নির্বাচনে জয় পরাজয়ের ব্যাপারটি অনেক গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে। বাংলাদেশের রাজনীতিতে যখন নতুন করে সমীকরণ বদলানোর আলোচনা, ঠিক তখনই আলোচনার কেন্দ্রে এসেছে জামায়াতের সঙ্গে এনসিপির জোট। আর এই জোট ঘোষণার পরপরই এনসিপির ভেতর থেকে একের পর এক নেতাকর্মীদের পদত্যাগ নতুন করে প্রশ্ন তুলেছে, এই কি কৌশলগত রাজনীতি নাকি আদর্শগত সংকট? পত্রিকার খবর এবং রাজনৈতিক বিশ্লেষণ বলছে বিরোধী রাজনীতির ভেতরেই এখন সবচেয়ে বড় অস্থিরতা। আজকের আলোচনায় আমরা সেই সকল বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই জোট, পদত্যাগ এবং এর ভবিষ্যৎ রাজনৈতিক প্রভাব নিয়ে। আর সে কারণে নতুন বাংলাদেশের আয়োজনে আজকে সবাইকে আমন্ত্রণ জানাতে চাই আমি জান্নাতুল কলি। দর্শক, আজকে আমরা আলোচনার বিষয় ঠিক করেছি দলে বলে কৌশলে। আর এই আলোচনায় আমরা আমাদের সঙ্গে পাচ্ছি জনাব আব্দুল তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং রাজনৈতিক বিশ্লেষক। একসঙ্গে আছেন আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব ও দপ্তর সম্পাদক এনসিপি। আমন্ত্রণ আপনাদের দুইজনকে। কেমন আছেন? দপ্তর সম্পাদক না, এনিওয়ে। জি, আচ্ছা, আলোচনার বিষয়ে আমরা ঠিক করেছি দলে বলে কৌশলে। আলাউদ্দিন মোহাম্মদ, আপনাকে দিয়েই আসলে শুরু করতে চাই। এনসিপিতে আসলে এখন কি হচ্ছে সেটি তো রাজনৈতিক পত্রপত্রিকার খবরগুলো প্রতিনিয়তই আসলে দেখছি, প্রতি মুহূর্তে খবরের শিরোনাম বদলে যাচ্ছে। এনসিপির ভিতরে আসলে কি হচ্ছে শুধু মানে আলাদা করে যদি আপনার কাছ থেকে জানতে চাই। আপনাকে ধন্যবাদ। একটু কারেকশন করে দিচ্ছি যে আমি দপ্তর সম্পাদক নই, আমি যুগ্ম সদস্য সচিব। তো ধন্যবাদ আমার সহ-আলোচক এবং যারা দেখছেন, শুভেচ্ছা। এনসিপির ভিতরে রাজনীতি চলছে, রাজনীতি ভিন্ন অন্য কিছু চলছে না। আর সবচেয়ে বড় কথা হলো যে নির্বাচন সত্যিকার অর্থে দীর্ঘ প্রস্তুতির বিষয়। একটা সেনাবাহিনী যেরকম হঠাৎ করে শীতকালে যুদ্ধ যেতে পারে না, তো আপনার এরকম একটা নির্বাচনের জন্য দীর্ঘদিন প্রস্তুতি নিতে হয়, মহড়া দিতে হয়, কমান্ডার ঠিক করতে হয়, অনেকগুলো ব্যাপার আছে ধরেন। এখন আমরা কিন্তু এই নির্বাচনে এমন একটা সময় সেটা আমাদের সামনে এসেছে, আমাদের কোনো চয়েস নাই। সো এই সময় আসলে কৌশল নির্ধারণের ক্ষেত্রে আমাদের যেই টিম আছে, টিমের অনেকেরই ভিন্ন মত থাকতে পারে, আছে যে কোন কৌশলে তারা নির্বাচন করবে। কিন্তু পুরো নির্বাচনটা কিন্তু একটা কৌশলেরই ব্যাপার। নির্বাচন আসলে জনগণের বিভিন্ন অংশকে বুঝতে হয় এবং বুঝে বিভিন্ন অংশকে বিভিন্নভাবে রিড করে সর্বোচ্চ গেইনটা আদায় করতে হয় মাঠ থেকে। তো এখানে এমন না কিন্তু আপনার নির্বাচনে অনেকে বলছে না যে ধরেন আপনার এই এনসিপি জামাতের সাথে অথবা সিট শেয়ারিংয়ে যাওয়াটা ভালো কিংবা খারাপ। একটা বিষয় দেখেন যে আপনার ভোট কিন্তু আমাদেরকে অথবা যে কোনো দলকেই ভোট দেয় জনগণ। যে জনগণ ভোট দেয় তারা কিন্তু মাঠে থাকে, তারা এক্সিস্টিং জনগণ। তারা কিন্তু এমন না ধরেন বাংলাদেশের বাইরের কোনো জনগণ এসে আপনাকে ভোট দেবে। মূল জায়গাটা হলো যে এই জনগণকে আসলে আপনি কিভাবে আপনার তাবুতে নিয়ে আসছেন। এই জায়গাতে একটু প্রশ্ন করতে চাই, জনগণকে কিভাবে আপনারা তাবুতে নিয়ে আসবেন সেই জায়গায় একটু পেছনের দিকে যেতে চাই। 2025-এ 2024-এ যখন গণঅভ্যুত্থান হয় তখন আসলে মানুষের তো একটা আশা তৈরি হয়েছিল নতুন দল হিসেবে বা তরুণরা রাজনীতিতে একটা পরিবর্তন আনবে, সেরকম একটা ভাবনা মানুষের মনে তৈরি হয়েছিল। এনসিপি যখন রাজনৈতিক দল গঠন করে তখন তারা বলেছে তারা মধ্যমপন্থী রাজনীতি করবে। এখন আসলে অথবা নতুন বন্দোবস্ত বলে এক ধরনের আশ্বাসের কথা আমরা শুনেছি এনসিপির কাছ থেকে। এনসিপি জামাতের সঙ্গে যখন যুক্ত হলো, জামাতের রাজনীতির ধরন, নীতিগত জায়গা তো আবার ভিন্ন। তো সেই জায়গায় নীতিগত ভিন্ন পথ থাকলেও একই সাথে রাজনীতি কিভাবে হয়? আপনি বললেন এনসিপি এখন রাজনীতি করছে, রাজনীতির অধ্যায় তো এনসিপির ছিল মধ্যমপন্থী রাজনীতি, কিন্তু শরিয়া ভিত্তিক দলের সাথে তাহলে কি মানে মধ্যমপন্থী রাজনীতি বিলীন করে শরিয়া ভিত্তিক রাজনীতি করবে, এমন সিদ্ধান্তই কি নিয়েছে এনসিপি? এমন সিদ্ধান্ত কি নিয়েছে বলে আপনার মনে হয় যে বিলীন করে আমরা জামাতে জয়েন করেছি? না, আমরা তো আসলে জামাতে জয়েন করিনি, কিংবা জামাতের সাথে আমরা একই মঞ্চে, একই ইশতিহারে, একই নির্বাচনী স্লোগানে আপনার যেভাবে হয় আর কি সাধারণ যে রাজনৈতিক জোটগুলো হয় সেটা হয়নি। এবার পুরোপুরি হলো যে এখানে আসন ভিত্তিক একটা সমঝোতা হয়েছে। কারণ আমরা দেখেছি যে 300 আসনই আমাদের প্রার্থী আছে,
হ্যাঁ, কিন্তু 300 আসনে কোনোটাতেই ডিসাইসিভলি যেতে আসার মতো আমাদের শক্তি নেই। মানে হ্যাঁ, 300 আসন যদি আপনি 1 বাই 1 জোড়া দেন, দেখবেন যে বেশ ভালো ভোট হয়ে আছে সব জায়গাতেই। কিন্তু আমাদের এই ভোটগুলো যেমন ইচ্ছা করলে তো আপনি 4টা আসনের ভোট একটা আসনে এনে কাস্ট করতে পারেন না। আপনি যেটা পারেন যে আপনি 4টা আসনের ভোটে যেই আসনটা মনে হচ্ছে যে একটু শক্তিশালী, সেই আসনে অন্য কারো ভোটের সাথে এক্সচেঞ্জ করতে পারেন। ব্যাপারটা কিন্তু এটাই যে ধরুন এখন আপনার অনেক জায়গায় অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলোকে আপনি আপনার প্রতিপক্ষ, ইভেন জামাত তো আমাদের প্রতিপক্ষ, হ্যাঁ, প্রতিপক্ষকে আপনি কিছু দিয়ে দিলেন, দিয়ে কি করলেন যে ঠিক আছে আপনার আমার যেটাতে আপনার যা তার পসিবিলিটি আছে সেখানে আমি তারটা নিয়ে নিলাম। এটা একটা এক্সচেঞ্জ, মানে কি এক্সচেঞ্জ? ভোটার এক্সচেঞ্জ। ব্যাপারটা যদি আপনি মনে করেন যে আসলে আমরা জামাতের সাথে কৌশলগত একটা জোটে গিয়ে যদি মনে হচ্ছে আমাদের চরিত্র হারাচ্ছি, তাহলে এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে যে আসলে চরিত্র হারানোর বিষয় না। হ্যাঁ, চরিত্রটা আমাদের চরিত্র, আমাদের যে রাজনৈতিক কর্মসূচি সেটা নিয়ে আমরা আছি এখনো, ভবিষ্যতেও থাকবো। ধন্যবাদ আপনাকে। জনাব আব্দুল নূর তুষার, একটু আপনার কাছে জানতে চাই, আপনি রাজনীতি বিশ্লেষক, গণমাধ্যম ব্যক্তিত্ব, লম্বা সময় ধরে আমরা আপনাকে কথা বলতে দেখেছি রাজনীতি নিয়ে। এনসিপি যে নিজেদের জায়গা পরিবর্তন করে এখন জামাতের সঙ্গে জোট করলো, এই জায়গাতে আদর্শগত কোনো বিচ্যুতির মানে সম্ভাবনা আপনি দেখেন কিনা? আদর্শিক বিচ্যুতি বলবো না, তবে এক ধরনের সমঝোতা বা কম্প্রোমাইজ বা এক ধরনের, আমি বলবো যে এক ধরনের মেনে নেওয়ার বিষয় আমরা লক্ষ্য করেছি কেবলমাত্র নির্বাচনের প্রশ্নে বিজয়ী হওয়ার লক্ষ্যে। যে কথাটি এইমাত্র আলাউদ্দিন বললেন যে এটা একটা নির্বাচনী সমঝোতা, ভোটার এক্সচেঞ্জ, এর মানে হচ্ছে যে 3 জন লোক যদি প্রতিদ্বন্দ্বিতা করে তাহলে একজন 4 ভোট পাবে, একজন 3 ভোট পাবে, আর একজন 2 ভোট পাবে। এখন যে 4 ভোট পাবে তাকে পরাজিত করার জন্য 3 আর 2 এক হয়ে 5 ভোট হবে। এইটা হচ্ছে এই সমঝোতার লক্ষ্য। আমি যদি ভুল না করি, সে মাথা নেড়েছে, তার মানে এটা সঠিক। এখন এই যে ভোটের যোগ বিয়োগের অঙ্কে আপনি বিজয়ী হলেন, কিন্তু যে পরিমাণ আসনে আপনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, যদি এই জোট বিজয়ী হয়ে সরকার গঠন করে, তাহলে 30টি আসনে বিজয়ী হলেও সরকার গঠন করবে যতজন সংসদ সদস্য, তাতে এরা হয়তো একটা বৃহৎ সংখ্যায় থাকবেন, কিন্তু এরা ওই জোটের সিদ্ধান্তকে প্রভাবিত করার জায়গায় থাকবেন না, কেননা বৃহৎ দলটি তাহলে আরো বেশি সিট পাবে এবং তাদের কথাই মূলত গৃহীত হবে ভোটাভুটিতে গেলে। যে দলগুলির সঙ্গে তারা ঐক্য করেছেন সেই দলগুলির অধিকাংশই শরিয়া ভিত্তিক দল এবং তারা ধর্মকে আশ্রয় করে রাজনীতি করেন। এটা কোনো অসুবিধাজনক বিষয় নয়, কিন্তু কিছু কিছু প্রশ্ন রয়েছে যেখানে উত্তরগুলি খুবই সুস্পষ্ট হওয়া দরকার। কেননা মনে করেন আমি একজন ভোটার যিনি ঠিক করেছি জামাতে ইসলামীকে ভোট দিব, তা আমি তখন কিন্তু জানতে চাইবো যে জামাতে ইসলামকে আমি যে ভোট দিতাম সেই ভোটটা আমি এনসিপির প্রার্থীকে কেন দিব এই কারণে যে এইখানে আমার দলের প্রার্থী নাই। কিন্তু আমি তখন প্রশ্ন করব যে এনসিপির এই লোকটি বিজয়ী হলে আমার যে বলা ছিল যে আপনি কলি, আপনি এই টেলিভিশনে 5 ঘন্টা কাজ করবেন আর 3 ঘন্টা কাজ করবেন না, এটা কি মানে এনসিপি মানবে? আর এনসিপির ভোটার হলে আমি জানতে চাইব যে এই যে 5 ঘন্টা কাজ করবেন এবং 3 ঘন্টা করবেন না, এটাকে এনসিপিকে মানতে হবে? তো এই বিষয়ে তো পরিষ্কার কোনো জবাব হয় না, ব্যাখ্যা হয় নাই। এরকম আরো বহু ইস্যু আছে যে ইস্যুগুলিতে কোনো ব্যাখ্যা নাই। আলাদা আলাদা ম্যানিফেস্টো দিয়ে আপনি নির্বাচন করছেন, কিন্তু সরকার তো আলাদা আলাদা ভাবে করবেন না, যে তারপরে তো একটা সরকার তৈরি করবেন, তাই না? জোটের সরকার। সেই জোটের সরকারে যারা সংখ্যাগরিষ্ঠ তারাই জোটের সিদ্ধান্তকে প্রভাবিত করবে। ফলে বিজয়ী হয়ে গেলেই তো কথাটা শেষ হয়ে যাচ্ছে না, এরপরে 5 বছর দেশ চলবে। আমরা কি তখন দেখব যে এই জোটের সরকারে এনসিপি বহু বহু সিদ্ধান্তে জামাতকে বিরোধিতা করছে, কারণ তাদের সঙ্গে জামাতে ইসলামের যে মূল রাজনৈতিক ধারা সেখানে অমিল রয়েছে? একটা সহজ প্রশ্ন আমার মনে জেগেছে, সেটি হচ্ছে এই সরকার অনেক সংস্কার চেয়েছে, যে সংস্কারগুলির পেছনে মুখ্য শক্তি একটি হচ্ছে এনসিপি। তরুণরা কিন্তু এই সরকারকে সংস্কারের জন্য চাপ দিয়েছে এবং সেই সব সংস্কারের মধ্যে অনেকগুলি কমিশন হয়েছে। নারী সংস্কার কমিশন হয়েছিল এবং এই নারী সংস্কার কমিশনের যে বিভিন্ন প্রস্তাব তাকে সরাসরি বিরোধিতা করেছেন যে কয়টি দল, তার একটা বিরাট অংশ জোটের মধ্যে আছে। এনসিপি কি নারী সংস্কার কমিশন
বাস্তবায়ন চায় নাকি চায় না? আমরা শুনি একটু। তো এইটা তো আমার ভোটার হিসেবে একটা প্রশ্ন হবে। ফলে এই সব প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। কেন এই ধরনের ঐক্য এনসিপিকে ক্ষতিগ্রস্ত করতে পারে, এই চিন্তাটা এনসিপির করা দরকার ছিল। আজকেই জয়ী হওয়া দরকার নাকি 5 বছর পরে জয়ী হলেও হবে? আজকেই জয়ী হওয়া দরকার কার জানেন? এলডিপি নামে একটা লুজার্স ডেমোক্রেটিক পার্টি গিয়েছে না ওইখানে, এই লুজার পার্টিটার আজকে জয়ী হওয়া দরকার। কারণ 5 বছর পরে এদের নেতারা আদৌ নির্বাচন করার মতো শারীরিক সক্ষমতা থাকবেন কিনা, এইটা কিন্তু একটা প্রশ্ন। ফলে এটা অনেকের জীবনে শেষ নির্বাচন, ফলে তাদেরকে জিততেই হবে, একটা সংসদ সদস্য পদ পেতেই হবে, এই আগ্রহ থাকতে পারে। কিন্তু এনসিপি তো একদম তরুণ, তাদের সামনে পুরো ভবিষ্যৎ আছে, মানুষের আস্থা আছে, বিশ্বাস আছে, এবং একটা তরুণ প্রজন্ম তাদের সঙ্গে তাদের বন্ধু বান্ধবেরা আন্দোলন করেছে, তাদের পেছনে সমর্থন রয়েছে। যারা একটা পুরো প্রজন্মকে প্রতিনিধিত্ব করে, তারা কেন এই পুরনো বাতিল রাজনীতির সঙ্গে গিয়ে নিজেদেরকে যুক্ত করবে? এইটা আমার একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আমি পাই নাই। যেহেতু মনোনয়নপত্র দাখিল হয়ে গিয়েছে, জোট হবে, জোটে নির্বাচন হবে, ভোট হবে, কে জিতবে কে হারবে পরে বোঝা যাবে। কিন্তু আমার এই জায়গাটিতে ভোটার হিসেবে নিজেকে অসহায় মনে হয় যখন কেউ আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে নতুন বাংলাদেশ তারা গড়ে তুলবে, কিন্তু পুরনো তো পুরনো, সে ব্রিটিশ আমলের রাজনীতি মানে শুরু করা দলের সঙ্গে তারা ঐক্য করেছে। এইটা আমাকে খুব আশাহত করেছে। জি, আপনি আলাউদ্দিন মোহাম্মদ, আপনি শুনলেন একজন ভোটারের চিন্তার জায়গা আপনি শুনলেন, এবং সেই জায়গা থেকে তাহলে এখন উত্তর জানবার পালা। এনসিপি কি তাহলে আসলে মানে এই সমীকরণগুলো বা এই হিসেবগুলো কি এনসিপি করেছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হিসাবটা এখানে ছোট্ট একটা বিষয় কারেকশন আছে, সেটা হলো যেমন এনসিপি থেকে যারা নির্বাচিত হবেন, যেমন 30টা আসনের মধ্যে ধরে নিলাম 2 জন নির্বাচিত হলেন, তারা কিন্তু জিততে পারে, জিতলো মানে একটা ধরেন আমি সবচেয়ে কম, অথবা আমি 30 জনে জিতলেন, হ্যাঁ মানলাম, থ্যাংক ইউ। তো এখন 30 জন তো এনসিপির মেম্বার অফ পার্লামেন্ট, হ্যাঁ, তাদের কিন্তু কোনো বাধ্যবাধকতা নাই, তারা সরকার গঠনে কাকে সাপোর্ট দেবে সেখানে কোনো কমিটমেন্ট নেই, বাধ্যবাধকতা নাই। কারণ এটা তো জোট না, এটা তো সমঝোতা। মানে আমরা তো ইতিমধ্যে দিয়ে দিয়েছি, আমরা বাকি আসনগুলোতে আমাদের যে ছড়িয়ে ছিটে থেকে ভোটার আছে তাদের সাপোর্ট আমরা দিয়ে দিয়েছি সেখানে। আর আমি যে সাপোর্টটা নিয়েছি, আপনাদের মতো করে সিদ্ধান্ত নেবেন, আপনারা আপনাদের যে জায়গাগুলোতে থাকবেন আমরা এনসিপি হিসেবে সিদ্ধান্ত নেব, সেখানে জামাতের কোনো হস্তক্ষেপ থাকবে না বা মানে কোনো প্রশ্নই আসে না। কারণ কি, এখানে কিন্তু এমন না যে আমরা জামাত থেকে কোনো কিছু গ্রহণ করছি, আমরা কিন্তু এক্সচেঞ্জ করছি। আমরা এখান থেকে যে যে জায়গায় আমাদের দুর্বলতা আছে সেই জায়গায় আমাদের অনেকগুলো দুর্বল জায়গাকে আমরা বাদ দিয়ে মনে হচ্ছে যে আমি এই 4-5টা জায়গায় আমি সবল হব। আবার যে দুর্বল জায়গাটা কিন্তু আমরা ছেড়ে দিয়েছি, যে ঠিক আছে যদি সেখানে আমার 2% 3%ও সমর্থক অনুরাগী থাকে, তুমি যদি তাদেরকে ভোটে নিয়ে নিতে পারো, দ্যাটস ইউর ইভেন কনসার্ন। আমাদের সেখানে অনেক জায়গায় সংগঠন নাই, সো আমরা সেখানে সেটা নিয়ে তাদেরকে বাদ সাচ্ছি না। এমন যদি হতো যে আমরা 300 আসনে প্রার্থী দিচ্ছি, আমাদের 30টা আসন জামাত থেকে আমরা নিয়েছি সামহাও, তখন কিন্তু এটা একটা মরাল অব্লিগেশন থাকতো যে আপনি তো 300 আসনে প্রার্থী দিয়েছেন, আবার আপনি 30টাতে আমার কাছ থেকে কিসের বিনিময়ে সুবিধাটা নিলেন। আমরা কিন্তু সেটা করছি না। হ্যাঁ, হতে পারে আপনি বলতে পারেন যে তাহলে জামায়াতকে কেন দলে ফেরাবে, মানে তাদের তাহলে পাওয়াটা কি, মানে এটা তো আসলে রাজনীতি, এখানে তো দেওয়া এবং নেওয়া। জামাতের এখানে 2টা বিষয় আছে। প্রথমত, বাংলাদেশে জামাত একটা লেজিটিমেসির ক্রাইসিসে দীর্ঘদিন ধরে আছে, এখনো আছে, এটা ভবিষ্যতেও থাকবে। এবং জামাতের সাথে বেশিরভাগ দল যারা যুক্ত হয়েছে তারা, আপনি যেটা বলছেন, বেশিরভাগ ধর্মভিত্তিক দল, এবং স্বাভাবিকভাবে বাংলাদেশের যে আপনার জনগণ, সেই জনগণে কিন্তু ধর্মভিত্তিক দলের প্রতি আগ্রহ কিংবা তাদের প্রত্যাশা কম। হ্যাঁ, তারা আসলে চায় না হয়তো বা ওইভাবে। কিন্তু জামাতের তো একই সাথে মাঠের শক্তি আছে। আমি সরকার গঠন প্রশ্নকে এড়িয়ে গিয়ে বললাম, তারা মেজরিটি পাওয়ার সম্ভাবনাও তাদের আছে। এখন তারা কি করতে পারে, তারা এখানে জামাতের যেই একটা কনজারভেটিভ আপনার ফ্লেভার আছে সেটার সাথে তারা একটু মধ্যপন্থী, আমাদের সাথে তো লেফট আছে, আমাদের সাথে তো মানে কয়েকজন পদত্যাগ করার পরও তো অনেক আপনার লেফট এবং প্রগতিশীল মানুষ আছে যারা একেবারেই ভিন্ন ঘরানা থেকে এসেছে। একটু ছোট করে এই জায়গাতে আসলে প্রশ্নটা করেই ফেলতে চাই। এনসিপি ছেড়ে অনেক নেতাকর্মী চলে যাচ্ছেন, তার মধ্যে নারীরাই বেশি যাচ্ছেন। তো সেক্ষেত্রে এই যে 30টা যেই আসনের কথা বললেন, সেখানে কোনো নারী সদস্য থাকবেন কিনা, এই প্রশ্নের উত্তর একটু নিব একটা ছোট্ট বিরতির পর। আসছি।
দর্শক দেখছেন নতুন বাংলাদেশের আয়োজন, একটা ছোট্ট বিরতির পর আলোচনা ফিরছি, থাকুন সঙ্গে। দর্শক আরো একবার আমন্ত্রণ, নতুন বাংলাদেশের আয়োজন দেখছেন আপনারা। অতিথি আছেন আমাদের সঙ্গে দুইজন, আছেন আব্দুন্নুর তুষার, সেই সঙ্গে আছেন আলাউদ্দিন মোহাম্মদ। কথা বলছিলাম আলাউদ্দিন মোহাম্মদ, আপনার প্রশ্নের উত্তরই নিতে চাই আসলে, যেটা বলছিলাম একের পর এক এনসিপি থেকে নেতাকর্মীরা পদত্যাগ করছেন, নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন। সেক্ষেত্রে যেই 30টি আসনের কথা আপনারা বলেছেন, যেই 30টি আসন নিয়ে সমঝোতার রাজনীতি আপনারা জামাতের সাথে করতে যাচ্ছেন, সেখানে নারীদের জন্য কতগুলো আসন বরাদ্দ থাকবে? আমাদের যতটুকু আমরা দেখতে পেয়েছি 30টি আসনের মধ্যে ঢাকা 20, সেখানে আমাদের ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ নির্বাচন করছেন। ঢাকা 19-এ দিলশানারা পারুল, সেখান থেকে আমাদের প্রত্যয়নপত্র পেয়েছে। এখন পর্যন্ত নিশ্চিত না যে তিনি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন কিনা। আর আমাদের ঝালকাঠি 1, সেখানে ডাক্তার মাহমুদা মিতু। এই 3 জনের ব্যাপারে এখন পর্যন্ত আমি দেখেছি। এখন আমরা হয়তো বা আগামীকাল, যেহেতু আজকে চূড়ান্ত সাবমিশনের ডেট ছিল, আগামীকাল জানা যাবে যে আর কয়জন নারী এখানে অংশগ্রহণ করছেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আব্দুন্নুর তুষার, বাংলাদেশের রাজনীতিতে এই যে আমরা এখন যেটা দেখছি যে একের পর এক এই দলের সাথে আসলে যে সংযোগ, দল ছেড়ে আরেক দলে যুক্ত হচ্ছেন, মূলত যদি বলি একটু স্পেসিফিক করে যদি বলতে চাই, তাহলে অলি আহমেদের কথাই বলবো, জামাতের সঙ্গে তার যে যোগ, সেই জায়গায় এই রাজনীতিতে একটা হযবরল পরিস্থিতি তৈরি হয়েছে কিনা, মানুষ আসলে কোন দিকে যাবে, মানে আদর্শগত জায়গা থেকে তো মুক্তিযুদ্ধের একটা আদর্শ, জামায়াতের একটা আদর্শ, এনসিপি একটা আদর্শ নিয়েছিল, তারা যদিও বলছে যে আসলে তারা সমঝোতার রাজনীতিতে যাচ্ছে, মানে রাজনীতির প্রেক্ষাপটটা একটু হযবরল হয়ে গেল কিনা? না, রাজনীতি হযবরলে ছিল, হযবরলে আছে। হযবরল দূর করার জন্য যাদের উপর আমরা আস্থা রেখেছিলাম, তারা বরং একটু হযবরলের মধ্যে যোগ দিয়েছে, তরুণদের রাজনৈতিক দলটি। এছাড়া বাকিরা তো এই হযবরল তৈরি করেছেন, মানে যে কারণে আন্দোলন হলো, পুরনো রাজনীতিবিদরা তো এই হযবরল পরিস্থিতিটা তৈরি করেছেন বাংলাদেশে, এবং তাদের এই হযবরল পরিস্থিতির কারণেই তো এরকম একটি আন্দোলন, এরকম একটি অভ্যুত্থানের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এত মানুষ প্রাণ দিয়েছে। তারা যদি ঠিকমতো সরকার পরিচালনা করতেন, যদি অধিকার ভিত্তিক রাষ্ট্র নির্মাণের চেষ্টা করতেন, যদি যোগ্যতাকে মূল্য দিতেন, তাহলে এই অবস্থায় বাংলাদেশ যেত না। এই জায়গাতেই যে বিষয়টি, এটা একদম পরিষ্কার হয়ে গিয়েছে যে আমাদের বয়স্ক রাজনীতিবিদ যারা দীর্ঘ সময় ধরে রাজনীতি করেছেন, তাদের জীবনে ক্ষমতা, আসন এবং লোভ ছাড়া আর কোনো কিছু নাই। এবং এই লোভের বশবর্তী হয়ে ক্ষমতার প্রতি তীব্র ভালোবাসার কারণে একটা পরিণত, বলবো কি, সম্পূর্ণ মানে পরিপক্ক বয়সে একজন মানুষ যিনি যুদ্ধ করেছেন, তিনি যুক্ত হয়েছেন এমন একটি জোটে যাদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছিলেন, যে দলটির রাজনৈতিক অবস্থানের বিরুদ্ধে তার অবস্থান ছিল 1971 সালে। আমার কাছে মনে হয়েছে এটা এক ধরনের উন্মোচন, যে উন্মোচন আমাদের জন্য ভালো হয়েছে। কেননা তরুণরা তো শুধু মুখে বলছিল যে পুরনো রাজনীতি ঠিক নাই, কিন্তু এদের কার্যক্রমের ভেতর দিয়ে আমরা বুঝতে পারছি যে পুরনো রাজনীতিটা ঠিক নাই এবং ঠিক ছিল না। আবার উল্টো দিক থেকে চিন্তা করেন, যারা সেই সময়ে এই অলি আহমেদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন বা অলি আহমেদের বিরুদ্ধে রাজনৈতিক অবস্থানে ছিলেন, তারা আবার তাকে কোলে তুলে নিয়েছেন। ফলে দুই পক্ষেরই আদর্শিক জায়গা থেকে তারা বিচ্যুত হয়েছে। এটা একটা বিচ্যুতির রাজনীতি। তারা কিন্তু তাদের সেই সময় ভূমিকার জন্য এখন অফিসিয়ালি কোনো ধরনের দুঃখ প্রকাশ করেন নাই। আনঅফিসিয়ালি বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম দুঃখ প্রকাশ করেন, অফিসিয়ালি তারা তাদের দুঃখ প্রকাশ করেন নাই। না করেন, কোনো অসুবিধা নেই, তাদের দুঃখ প্রকাশ করতে হবে কেন? দুঃখ ছাড়াই যদি তারা ক্ষমতায় চলে যান কিংবা আরো উচ্চতর অবস্থানে চলে যান, কার কি বলার আছে? গণতন্ত্র তো একটা প্যারাডক্স। এইখানে ভোট দিলে পরে যে কেউ যে কোনো কিছু হতে পারে, এবং এই প্যারাডক্সিক্যাল সিচুয়েশনটা তখনই আমাদের উপকারে লাগে যখন অধিকাংশ ভালো লোককে ভোট দেয়। তো সেই জায়গাতে আমরা পৌঁছেছি কিনা এটা পরের প্রশ্ন, কিন্তু আমার কাছে মনে হয়েছে এখানে দুই পক্ষই আপোষ মীমাংসা করে শুধু নির্বাচনে জয়ী হওয়া বা নির্বাচনের ওজন বাড়ানোর জন্য
একই কথা কি? জি, হ্যাঁ, একই কথা কি আমরা কি এনসিপি কেও বলবো কিনা? কারণ আমরা বিভিন্ন সময় এনসিপি নেতাকর্মীদের কাছে যা যা বলতে শুনেছি, তারা বলেছেন, নাহিদ ইসলাম বলেছেন জামায়াতের ইসলামীর পিআর পদ্ধতির আন্দোলন পরিকল্পিত প্রতারণা। সাওয়ার তুষার বলেছেন জামায়াত ইসলামিক দল নয়, জঙ্গি সংগঠন। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন জামাতকে বলবো ভণ্ডামি বাদ দেন, আপনাদের মনে এক অন্তরে আরেক। হাসনাত আব্দুল্লাহ বলেছেন জামাত কি কোনো ইসলামী দল তা সঠিকভাবে জানি না এবং মনেও হয় না। হান্নান মাসুদ বলেছেন জামাতের কার্যক্রম এরশাদের মতো। তারাও তো বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন, মানে অন্য জায়গায় মানে বিপরীতে দাঁড়িয়েছেন। সেই জায়গায় এখন তাদের পক্ষেও তারাও যে জোট করলো, বিষয়টা কি একই রকম হয়ে গেল কিনা? আমার মনে হয় তরুণদের এই রাজনৈতিক দলটি যেটা করছিল সেটা হচ্ছে সকল বৃহৎ দলেরই তারা সমালোচনা করছিল, যেসব জায়গাতে সমালোচনার জায়গা আছে। কিন্তু নির্বাচন কাছাকাছি এসে পড়ার পরে তাদের মধ্যেও এই নির্বাচনে জয় পরাজয়ের ব্যাপারটি অনেক গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে, যেটি আমি তাদের পরামর্শ দেওয়ার মতো জায়গায় থাকলে আমি বলতাম যে এই নির্বাচনে জয় পরাজয় চিন্তা করারই কোনো প্রয়োজন নাই, কেননা এটি একটি দলের জন্য শুরুর নির্বাচন আর বহু দলের জন্য এটা হচ্ছে শেষের নির্বাচন। তো তারা কিন্তু আসলে ধৈর্য ধরতে পারতো, আমার কাছে মনে হয় 5 বছর পরে আরো বেশি আসন পেতে পারতো, 10 বছর পরে আরো বেশি, এবং 15 বছরের মাথায় তারা একটি ফর্মিডেবল ফোর্স হিসেবে রাজনৈতিক ময়দানে থাকতো। এই কারণে যে তারা তখন মধ্য বয়সে পৌঁছাতো এবং তাদের নিচের দিকে বিরাট সমর্থক থাকতো তাদের। যেমন এখন তো হয়তো অনেক সমর্থক আছে তাদের যাদের বয়স 14, 15, 16, এরা তো এবার ভোট দিচ্ছে না, কিন্তু 5 বছর পরে তো তারা ভোট দিবে। ফলে তাদের সামনে গ্রো করার অনেক অপরচুনিটি আছে। আর এই এলডিপি যদি বলেন এরকম দলগুলির কি হবে, এই দলগুলির ভোটার সংখ্যা এমন অবস্থায় কমবে যে পরে নাম উচ্চারণ করার মতো লোকজন পাওয়া যাবে না আগামী 5 বছর পরে। ফলে কিছু দলের ভোটার কমছে আর কিছু দলের ভোটার বাড়ছে। ফলে এরা তো ভোট বাড়ার দিকে আর ওরা তো ভোট কমার দিকে। কিন্তু যখন ভোট কম আর ভোট বাড়া একই প্ল্যাটফর্মে গিয়েছে, তখন আমার কাছে মনে হচ্ছে যে এটা মূলত স্বার্থের ঐক্য। আপনি যে একটা সুন্দর হেডলাইন দিয়েছেন না, দলে বলে কৌশলে, তো মানুষ কি করে, ছলে বলে কৌশল করে। তো এইখানে ছল কতটুকু জানি না, কিন্তু দল তো আছে এবং তারা তাদের যার যার বল নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, নির্বাচনী কৌশল তৈরি করেছে। কিন্তু দেখেন, আলাউদ্দিন একটা কথা বলেছেন যে এই জোটের বৃহৎ দলটির লেজিটিমেসির ক্রাইসিস আছে। তো যেখানে এত বড় ক্রাইসিস আলা একটি বৃহৎ দল রয়েছেন, তাদের সঙ্গে তারা কেন গেলেন? আমার কাছে মনে হচ্ছে যে ছোট দলটি একটা ক্রাইসিস অনুভব করেছে। সেটি হচ্ছে তারা নির্বাচন এবং নির্বাচন পরবর্তী সময়ে রাজনীতির মূল ধারার একাধিক দলের সঙ্গে সংযুক্ত থাকার একটা চেষ্টা হয়তো তাদের মধ্যে আছে। তারা চিন্তা করেছেন যে এরপরে যখন আমরা রাজনীতি করে যাব, আমাদের রাজনীতির ময়দানে কিছু মিত্র প্রয়োজন হবে। সেই মিত্র কে হবে? সেটা কি বিএনপি বা তাদের সমমনা দলগুলি হবে, নাকি কমিউনিস্ট পার্টি তারা হবে, নাকি জামাতে ইসলাম তার সাথে যারা ঐক্য করেছেন তারা হবে? তো সেই সিদ্ধান্তে তারা যদি মনে করে থাকেন যে নির্বাচন পরবর্তী রাজনীতির জন্য তাদের মিত্র দল হবে এই দলগুলি, আমার কাছে মনে হয়েছে যে এটা এনসিপির মৌলিক যে আদর্শগুলির কথা তারা বলেছিলেন সেটার সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। তারা একটা বিপরীত সিদ্ধান্ত নিয়েছেন। যেমন নারী সংস্কার কমিশন সম্পর্কে আলাউদ্দিন এখন উত্তরটা দেন নাই। ঠিক একইভাবে আমি বলবো যে এই অন্তর্বর্তী সরকারের সময় জামাতে ইসলামের একটি চিকিৎসক সংগঠন আছে, সেই সংগঠনটি ইচ্ছা মতো নিজেদের চিকিৎসকদেরকে পদায়ন করেছে। এখন এনসিপির মূল যে আদর্শ বা মূল বক্তব্যের মধ্যে আছে কোটা চায় না, মেধা চায়। তো মেধার ভিত্তিতে কি স্বাস্থ্য ব্যবস্থা সাজাবে যদি তারা তাদের এই জোট জিতে? মোটেও না। এনসিপির তো চিকিৎসক সংগঠন নাই, জামাতের তো চিকিৎসক সংগঠন আমি কিন্তু এটা সংশোধন করে দিয়েছিলাম যে এটা কিন্তু যারা নির্বাচিত হবে তখন কিন্তু আমরা এই জোট করে সরকার করব কি করব না, ওই আপনি সরকার করবেন না, কিন্তু জোটে গিয়েছেন মানে একটা কমিটমেন্ট আছে কিন্তু যে সরকার গঠনের সময় আপনি সমর্থন দিবেন। না হলে তারা কি কারণে আপনাদেরকে জোটে নিয়েছে? যদি আপনারা সমর্থন না দেন তাহলে সেটা একটা নতুন পরিস্থিতি তৈরি হবে। কিন্তু ধরেন সমর্থন দিলেনও না, তারপরও আপনাদের ভোট নিয়েই তো জামাত জিতবে। আপনাদের ভোটগুলি পাবে না বিভিন্ন আসনে যেগুলিতে আপনারা মীমাংসা করেছেন। তো সেইখানে তো আপনারা তাদেরকে জিততে সহায়তা করলেন। এখন জেতার পরে যদি তারা তাদের এই দলীয়করণ কর্মসূচি অব্যাহত রাখে, তাহলে স্বাস্থ্য ব্যবস্থার 12টা থেকে 13টা বাজবে। তো সেই 13টা বাজানো স্বাস্থ্য ব্যবস্থা তারা কি তখন হতে দিবেন? তাসনিম যারা তাদের সঙ্গে ছিলেন অল্প কয়েকদিন আগে বেরিয়ে গিয়েছে, লোকজন তাকে বলতে শুরু করেছিল যে উনি নাকি স্বাস্থ্য ব্যবস্থার খোল নলচে বদলে দিবেন সামনে। আর খোল নলচে বদলানোর লোকটাও চলে গিয়েছেন। এখন এই জোট জেতার পরে যখন এনডিএফ এসে স্বাস্থ্য ব্যবস্থার 13টা বাজাবে, সেটা কি তারা প্রিভেন্ট করতে পারবেন? আসেন এই সংস্কারটা বাদ দিই, তৃতীয় সংস্কারে যাই। তৃতীয় সংস্কারের মধ্যে আছে
কোটা না মেধা, ওই ভিত্তিতে মনে করেন সরকারি চাকরিগুলি হবে। জি এনসিপির যারা মেম্বার্স তারা এখনো সরকারি চাকরিতে ঢোকেনি নাই অধিকাংশ, কিন্তু আগে থেকে যারা বসে আছেন জামাতে ইসলাম এবং অন্যান্য শরিয়াপন্থী দলগুলির সমর্থক, তারা তো একের পর এক প্রমোশন পেতে শুরু করবেন। তারা আজ কাল যুগ্ম, পরশু অতিরিক্ত, তরশু সচিব হবেন। 5 বছর পরে দেখা যাবে যে প্রশাসন ভর্তি বসে আছে তাদের শরিক দলের মেম্বাররা। তখন এটা তারা কিভাবে প্রিভেন্ট করবেন? একটু শুনবো। তাদেরকে তো তখন ইন্টারভিউ দিতে হবে, তখনও তারা বিসিএস করছেন, বিসিএস এ পরীক্ষা দিচ্ছেন। এরকম অসংখ্য চ্যালেঞ্জ আসবে সামনে তরুণদের। এই চ্যালেঞ্জ ফলে মেধাভিত্তিক শাসন ব্যবস্থা তৈরি করতে চাইলে এই জোটে যাওয়াটা একটা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত। আমরা আলাউদ্দিন মোহাম্মদের কাছে এর উত্তরও জানতে যাব। একটা বিরতির সময় হচ্ছে, দর্শক সঙ্গেই থাকুন, একটা ছোট বিরতির পর ফিরছি। আরো একবার আমন্ত্রণ, দর্শক দেখছেন নতুন বাংলাদেশ আলোচনার বিষয়। আজকে আমরা ঠিক করেছি দলে বলে কৌশলে। আমি জান্নাতুল কলি আপনাদের সঙ্গে ছিলাম এবং আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন জনাব আব্দুল তুষার, একই সঙ্গে আছেন আলাউদ্দিন মোহাম্মদ। কথা বলছিলাম, আলাউদ্দিন মোহাম্মদ প্রশ্ন রেখে গিয়েছিলাম আপনার কাছে। আসলে একজন ভোটার হিসেবে জনাব আব্দুল তুষার বলছিলেন যে নারী সংস্কার রিপোর্টের তাহলে কি হবে, চিকিৎসা ব্যবস্থার কি হবে, এনসিপি সেই জায়গাগুলো নিয়ে ভেবেছে কিনা। একই সঙ্গে উনি এটাও মনে করছেন যে এনসিপির জামায়াতের সঙ্গে এই মুহূর্তের যেই জোট, সেটা কি কিছুটা এনসিপির যেই মতাদর্শ সেখান থেকে এনসিপি পিছিয়ে পড়লো কিনা। প্রথমত আপনি যেটা বলছিলেন নারী সংস্কার কমিশন নিয়ে যে রিপোর্টটা হয়েছে, এই রিপোর্টটা কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অন্তর্বর্তীকালীন সরকারই বাতিল করে দিয়েছে। হ্যাঁ, এই সেটা কিন্তু আগায় নাই। প্রথমে আমরা দেখেছি তাদের যেই আপনার প্রস্তাবনাটা ছিল সেখানে হয়তো বা আপনি ইনক্লুসিভিটি কিছু ঘাটতি ছিল। সরকারের উচিত ছিল যে এটাকে আবার রিফাইন করে নারী সংস্কার কমিশনটাকে পুনর্গঠন করে সেটা নিয়ে আগানো। এখন নারী সংস্কার কমিশন এইটাই আছে কিংবা পরবর্তীতে যেটাই আসবে না কেন, আমরা কিন্তু আমাদের যেটা বলছি মধ্যপন্থা রাজনীতি, সেখানে আমরা অটল অবিচল। সো এখানে এমন কিছু হবে না যেটা আপনি মনে করবেন যে ধরেন তাদের কোনো আপনার ধর্ম অথবা দলীয় অবস্থান কেন্দ্রিক যদি কোনো গোড়ামি থাকে, আমরা অবশ্যই ফাইট করব এবং দলের ভিতরে ফাইট করব এরকম না, বিকজ আমরা তাদের দল না, এটা বারবার বলছে যে, এবং এটাও বলছে যে আমরা 30টা আসনে জিতলে 30টাই আমাদেরই আসন। হ্যাঁ, যেটা সত্য এটা যে আমাদের কিছু কিছু ভোট তাদের কাছে যাবে, আবার এটাও সত্য যে তাদের ভোট আমাদের কাছে যাবে। তাদের ভোট আমাদের কাছে আসার কারণে যাতে আমরা যেমন ইসলামিস্ট হয়ে যাব না, আমাদের ভোট তাদের কাছে এই নির্বাচনে যাওয়ার কারণে এই কর্মীগুলো তাদের হয়ে যাবে না, তাদের সাথে আমাদের কাছে থাকবে। ক্ষমতা তাদের কাছে থাকলে, ক্ষমতা তাদের হাতে থাকলে, ক্ষমতা তো বিএনপির কাছেও থাকবে। বিএনপির সাথে আমরা কিভাবে ফাইট করব? বিএনপির মধ্যে জমিয়তে ওলামাকে দিয়েছে না, জমিয়তে ওলামার চেয়ে বড় কট্টর কি বাংলাদেশে কোনো গণতান্ত্রিক শক্তি আছে? কিন্তু জামাতের সঙ্গে আপনারা থাকবেন। জামাতের সঙ্গে আমরা নাই তো, আমি বললাম জামাতের সঙ্গে আমরা আছি নির্বাচনের জন্য। আমরা শুরুতেই বলেছি যেটা ভোট এক্সচেঞ্জ, এটার সাথে আমাদের 24 দফা আমাদের যে নিজস্ব ইশতেহার আছে। নাহিদ ইসলাম মানে আমরা তো জানতে পেরেছি যে এই জোটে বিজয়ী হলে প্রধানমন্ত্রী হবেন। না, এটা একটা রিউমার, এটা করা হয় না। হ্যাঁ, এটা নিয়ে কোনো সিদ্ধান্ত হয় না, এটা নিয়ে আলাপ আলোচনা হয় নাই। আমরা বেশিরভাগ যে বিষয় নিয়ে আলোচনা করি সোশ্যাল মিডিয়াতে, বেশিরভাগ কিন্তু আপনার আনঅথেন্টিক। আপনার এখানে কোনো আমাদের কাছ থেকে অথবা কোনো জোটের কোনো কোথাও থেকে এটা হয় না, এটা আসে না ধরেন। দ্বিতীয়ত হলো আপনি যে বিষয়টা বলেছিলেন যে নীতি ও আদর্শ থেকে কিছুটা বিচ্যুত হলো কিনা। না, আমরা মনে করি যে নীতি আদর্শ থেকে আমরা বিচ্যুত হইনি, বরং আমরা যেই রাজনীতিটা করতে চাই সেই রাজনীতিটা, হ্যাঁ এটা সত্য যে 300 আসনে নির্বাচন করে আমরা হয়তোবা আরো সংহত করতে পারতাম, কিন্তু আমরা ঝুঁকি এড়াতে চেয়েছি। আমরা 300 আসনে নির্বাচন করে যেই নীতি আদর্শ রাজনীতি করতে চাই সেটা হয়তো হোঁচট খেতে পারতো। এখন কিন্তু আমরা অ্যাসিওর করতে পারি যে আমাদের যদি 5 জনও সংসদে কথা বলার থাকে, ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনারা দেখবেন যে আমরা এই 5 জন দিয়ে আমরা 24 দফার এবং আমাদের এনসিপি রাজনীতিতে 5 জন দিয়ে আমরা এনশিওর করব। জি, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তুষার স্যার, আপনাকেও ধন্যবাদ। আপনারা গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন। দর্শক দেখছিলেন নতুন বাংলাদেশের আয়োজন, একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ভালো থাকবেন, আগামী পর্বে নতুন কোনো আলোচনার বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।